হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই অধরা গীতার কথা শুনে তাকে বলছে, কি যা তা বলছেন আপনি? এত রাতে আমাদের বাড়িতে ঢুকলেন কিভাবে? এই বলে সিকিউরিটিকে ডাকতে থাকে। গীতা বলছে, লাভ নেই, ওরকম দু একটা সিকিউরিটি আমিও রেখে নিতে পারি, কারণ কোর্টের ভিতরে আমার মুখ চলে আর কোর্টের বাইরে আমার হাত চলে। এরপর অধরার দুই কাঁধে দু হাত রেখে গীতা প্রচণ্ড রেগে গিয়ে তাকে বলে, আপনি কিন্তু চেনেন না আমাকে, ডেঞ্জার পিস আমি। লাইট পোস্টে না বাইরে অনেকগুলো তার থাকে, তার মধ্যে দু একটা যদি আপনি হাত দিয়ে দেন না, তাহলে শক না খেয়ে বাঁচলেও বাঁচতে পারেন, কিন্তু যদি হাই টেনশন লাইনে হাত দেন না, তাহলে ছিটকে পড়ে যেতেন আর কি। আর এমন ঝটকা খেতেন যে আপনিও ভাবতেও পারছেন না, নিজের বাপের নামও ভুলে যেতেন। এই বলে অধরাকে একটা ধাক্কা মারে। অধরা সঙ্গে সঙ্গে গীতা বলে চিৎকার করে ওঠে আর গীতার দিকে আঙ্গুল তুলে চেঁচিয়ে ওঠে। গীতাও তো কম নয়, গীতা তার আঙ্গুল নামিয়ে বলছে, চুপ, একদম চিৎকার নয়। এরপর বলছে যে ঠিক সময়ে যদি সে মাথাটা নামিয়ে না নিত, তাহলে তার লোকটা তার মাথার এফোর ওফোর করে দিত আর লাশটা সেখানেই পড়ে থেকে যেত। কিন্তু ওই যে বললাম, রাখে কৃষ্ণ তো মারে কে। এটা শুনে কিন্তু অধরার চোখ মুখ শুকিয়ে যায়। আর অধরা তখন গীতার দিকে তেড়ে এলে গীতা তার গালে সজোরে একটা চড় মারে। অ্যাকচুয়ালি অধ্যায় এগিয়ে আসে গীতার দিকে আর অধ্যায়কে গীতা একটা চড় মারে আর বলছে যে বড়রা যখন কথা বলে তখন বাচ্চাদের কিন্তু কথা বলতে নেই। শুনে তো তখন এই সিনটা হওয়ার পর অধ্যায় কি করছে, রাগে ফুঁসছে। এরপর গীতা অধরাকে বলছে যে একটা কেস তো এমনিতেই চলছে, মিনু হত্যা মামলা, আর তার সাথে আরও একটা কেস আজ এফআইআর হবে, অ্যাডভোকেট গীতা এলএলবি অ্যাটেম্প টু মার্ডার কেস। আর এটা কে করেছিল? অধরা সিনহা। অধরা তখন বলছে, কোনো প্রমাণ নেই আপনার কাছে। গীতা বলে, প্রমাণ চাই? প্রমাণ ঠিক জোগাড় হয়ে যাবে, কারণ যেই লোকটা গুলি করতে এসেছিল তার ফেসটা সে দেখে নিয়েছে। এবার লোকটাকে তুলব আর কোর্টে প্রডিউস করব, এমনটা বলছে গীতা। আর যদি না পারি তাহলে আমার নামও গীতা এলএলবি নয়, একদম জোর গলায় বলছে গীতা। আর অধরাকে জানিয়ে দিচ্ছে যে এই মিনু হত্যা মামলার ঠিক পরের ডেট থেকে অধ্যায় সিনহার কিন্তু নতুন অধ্যায় শুরু হয়ে যাবে। আর এই যে আজকে রাতে আপনিও ঘুমোতে পারবেন না আর আমিও ঘুমোতে পারবো না, আর সূর্যোদয়ের আগে আমি তাকে তুলে নেব। এরপরে দেখা যাচ্ছে সেখানে বড়বাবু গীতাকে ফোন করেছে। গীতা জিজ্ঞাসা করছে যে তাদের নাম্বারগুলো তাদেরকে ট্রেস করা গেছে কিনা, এটা জানতে চাইছে। অধরা এটা শুনে তো একদম ভয়ে শিউরে উঠছে। বড়বাবু তখন গীতাকে জানাচ্ছে যে কতগুলো লোককে তিনি কালেক্ট করেছেন, তাই তাড়াতাড়ি গীতাকে থানায় আসতে বলছে। গীতা তো তখন চলে গেলে অধরা গীতা চলে যায় আর কি, তাকে যেহেতু তাড়াতাড়ি করে যেতে বলেছে। আর গীতা চলে যেতেই অধরা অধ্যায়কে বলছে যে সেই লোকটিকে যে গীতাকে গুলি চালিয়েছিল তাকে ফোন করতে বলে অধ্যায়কে, আর তাকে ফোন করে সে এখন কোথায় আছে এটা জানতে চাইছে। অধরা তখন অধ্যায়কে বলছে যে অধরা বলছে তাকে খুঁজে বের কর, যে করেই হোক খুঁজে বের করে তাকে গোপন ডেরার মধ্যে একদম ঢুকিয়ে দে। আর অধ্যায় কিন্তু সেই মতো করেই চলে যায়। ওদিকে পড়শি কিন্তু মুখার্জি বাড়িতে ঘরের মধ্যে গীতাদের খুঁজে বেড়াচ্ছে, কিন্তু গীতা মেহেক কাউকেই দেখতে পাচ্ছে না। তখন সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে আর নামতে নামতে তার পাটা কিন্তু হঠাৎ করে পিছলে যায় সিঁড়ির মধ্যে। স্বস্তিক তখন তাকে ধরে ফেলে। পড়শি স্বস্তিকের হাতের স্পর্শ করে বলে, কে আপনি? উত্তরে তখন স্বস্তিক বলছে, গীতার হাজবেন্ড। পড়শি তাকে জিজ্ঞেস করছে, আপনি আপনার নামটা বলছেন না কেন, শুধুমাত্র গীতার হাজবেন্ড কথাটাই বলে যাচ্ছেন। তখন এরপরে পড়শি কিন্তু হাত দিয়ে স্বস্তিকের মুখে স্পর্শ করে দেখছে যে তারও চোখে চশমা, গালে দাড়ি, ঠিক সেই স্বস্তিকের সাথে যার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল তার মতন একবারে মিলে যাচ্ছে। এরপর পড়শি স্বস্তিককে বলছে যে আপনি সেই নয় তো, জিজ্ঞাসা করছে। স্বস্তিক বলে, আপনি কার কথা বলছেন বলুন তো? পড়শি বলছে, যার আমার জীবনে আসার কথা ছিল আর তার পরিবারের সাথে এই বাড়ির মিলগুলোর কথা বলতে থাকে আর কি। দিয়ে আবারও স্বস্তিককে তার নামটা জিজ্ঞাসা করছে। এটা শুনে স্বস্তিক তাকে ছেড়ে দূরে সরে যায়। এরপরে আবারও কিন্তু পড়শি চারদিকে তাকে হাতড়ে বেড়াচ্ছে আর কি, পাচ্ছে না। তখন আবারও সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে, চোখে দেখতে পায় না তো। তখন স্বস্তিক আবারও ধরে ফেলে পড়শিকে, আর এবারে পড়শি কিন্তু স্বস্তিককে জড়িয়ে ধরে। আর ওদিকে ওপর থেকে বন্যি আর বন্যি নেমে আসছে, আর এদিকে তো স্বস্তিক আর পড়শি একে অপরকে জড়িয়ে ধরে আছে। সেই অবস্থায় কিন্তু একটা ছবি তুলে নিয়েছে আর বলছে এটা কাজে লাগবে। মুখার্জি বাড়িতে এখন একটা কেচ্ছা কেলেঙ্কারি শুরু হয়ে গেছে। এরপর দেখা যাচ্ছে ঈশাও সেখানে আসে, এসে বলছে, কি বলছো কি তুমি?
ও তো পড়িসি, ও তো পড়ে যাচ্ছিল সিঁড়ি থেকে। তখন বন্যি ঈশাকে বলছে, চুপ কর তুই, পড়ে যাচ্ছিল, সব সত্যি কথা বলতে হবে নাকি? কে তাকে মাথার দিব্যি দিয়ে রেখেছে যে সত্যি কথা বলার জন্যে? তখন ঈশা বলছে, তা বলে ছোড়দাকে এইভাবে খারাপ করাটা ঠিক হবে না। তখন বন্যি তাকে বলছে, তুই মাঝে মধ্যে এরকম যে রং পাল্টে ফেলিস কেন, আমি সেটাই বুঝে উঠতে পারি না। মাঝে মাঝে মনে হচ্ছে তুই এদিকে, আবার মাঝে মধ্যে মনে হচ্ছে তুই ওদিকে, ঠিক বুঝতে পারছি না তুই কার সঙ্গে আছিস বলতো। এরপরে দেখা যাচ্ছে বন্যি গীতাকে সেই ছবিটা পাঠাচ্ছে। ঈশা বলছে, গীতা বৌদিকে এই ছবি দেখিয়ে কিছু হবে না, ও নিজের বরকে চেনে আর যথেষ্ট ভালোবাসে, বিশ্বাসও করে, এমনকি ছোড়দা পর্যন্ত গীতা বৌদিকে খুব ভালোবাসে। বন্যি তখন তাকে বলছে, ছাড় ছাড়, মেয়েদের মন, বুঝতে পারলি তো? কোথাও না কোথাও তো এই ছবিটা দেখে একটু জ্বালা ধরবেই, বুঝতে পেরেছিস, একটু আগুন ধরবেই। আর এই আগুনটাকে দাবানল করার জন্য এই বলে এই ছবিটা কিন্তু কাব্যাকেও পাঠিয়ে দেয় বন্যি। দাবানলের কাজটা কাব্যাকে দিয়ে করাবে, এটাই আর কি। কাব্যা তো সঙ্গে সঙ্গে দেখে। তো ছবিটা দেখে আবার কাব্যা বলছে যে এই মেয়েটা কে, স্বস্তিকের সঙ্গে এত ক্লোজ, তারপরে এতটা রাত হয়ে গেছে, স্বস্তিক মুখার্জির সাথে এত রাত্রে কি করছে, এমনটা বলছে। ওদিকে গীতা ছবিটা দেখে একটু তো কেমন লাগে, যাই হোক, তারপরে বাড়িতে এই কয়েকদিন ধরে স্বস্তিকের পরিশির প্রতি একটা যত্ন, একটা আলাদাই টান, তারপরে ছোটকার তাকে দেওয়া সতর্ক বার্তার কথা মনে পড়ছে আর কি গীতার। সেই সব কিছুই ভাবতে ভাবতে বাড়ি ফিরে আসে গীতা। ওদিকে স্বস্তিক পরিশিকে তার ঘরে পৌঁছে দেয়। গীতাও সেখানে পৌঁছতেই দরজার বাইরে থেকে দরজার বাইরে থেকেই সেটা দেখে ফেলছে আর কি গীতা, আর আড়াল হয়ে যায়। এরপর স্বস্তিক চলে গেলে গীতা পরিশির ঘরে প্রবেশ করে। পরিশি গীতা এসেছে বুঝতে পেরে বলছে, গীতা আপনি? তখন গীতা একটু অবাক হয়। গীতা বলছে, আপনি দেখতে পান নাকি বলুন তো? পরিশি বলছে, না না, আমি শুধু অনুভব করতে পারি। শুনে তখন গীতা বলছে যে তা অনুভবটা ঠিক করতে পারেন? আপনি শুধু আমাকেই অনুভব করতে পারেন নাকি আমার স্বামীকেও? তখন শুনে কিন্তু পরিশি চমকে উঠে বলছে যে কি বলছেন আপনি গীতা, বুঝতে পারলাম না। গীতা তখন বলছে, না না, ওটা আমি ঠিক বলতে চাইনি, আমি বলতে চেয়েছি আর কি, ভুল করে বলে ফেলেছি আর কি। তখনই কিন্তু কাব্যা গীতাকে ফোন করছে। ফোন করে বলছে, কি খবর গীতা? এলএলবি বাইরে মামলা লড়ছ, অথচ বাড়িতেই তো এত বড় একটা কেস হয়ে বসে আছে। তখন গীতা বলছে, কেন, কিসের কথা তুমি বলছো? কাব্যা তখন গীতাকে সেই ছবিটার কথা বলছে, তোমার বরের অধিকার কি তুমি অন্য কাউকে দিয়ে দিয়েছো নাকি? কি মতলব তোমার? গীতা তখন একটু নরম সুরে বলছে যে মেয়েটার আর কেউ নেই, ওর নাম পরিশি। কাব্যা তখন পরিশির নাম শুনে বলছে, ওই মিনু হত্যা মামলা, যার ব্যাপারে তুমি নিউজ পেপারে পড়েছি আর তুমি যার কেস নিয়েছো তার কথা বলছো, সেই পরিশি? যে এখন তোমাদের বাড়িতে আছে, যার সাথে স্বস্তিকের বিয়ে ঠিক হয়েছিল? এই বলতে বলতে ফোনটা কেটে দেয়। এরপর কাব্যা ব্যাপারটা অনেক দূর গড়িয়েছে এটা বুঝতে পেরে বলছে, মিনুর যেই বাড়িতে হত্যা হয়েছে সেখানে তার প্রয়োজন পড়তে পারে, এই ভেবে অধরাকে ফোন করছে কাব্যা। অধরা তখন বলছে, তুমি কেন ফোন করেছো, এটা জানতে চাইছে কাব্যার কাছে। তখন কাব্যা বলছে যে হয়তো তাকে তার প্রয়োজন পড়তে পারে। এরপর কাব্যার সাথে যে স্বস্তিকের বিয়েটা ভেঙেছে একবার নয় দুবার, সেটা অধরাকে বলছে। এরপরে অধরা কাব্যাকে যখন তার নাম জিজ্ঞাসা করছে, তখন কাব্যা তার নামের সাথে সাথে কিরণকান্তি ব্যানার্জির নামটাও বলে। এরপরে অধরা বলছে সে তার বাবাকে চেনে। এরপরে স্বস্তিক মুখার্জিটাকে এটা জিজ্ঞাসা করছে অধরা কাব্যাকে। স্বস্তিক তখন গীতার হাজবেন্ড, স্বস্তিক গীতার হাজবেন্ড, গীতা অ্যাডভোকেট, গীতা এলএলবি তার হাজবেন্ড, এই কথাটা অধরাকে বলছে। অধরা তখন বলছে, সেটা শুনে আমি কি করব, আমি তো শুধু গীতা মুখার্জিকে চাই, এই জন্য তাকে শ্যুটও করতে চেয়েছিলাম, কিন্তু কপাল জোরে বেঁচে গেছে। এরপরে অধরার কথাগুলো শুনে কাব্যাও কিন্তু বলছে যে আমিও গীতাকে মারতে চেয়েছিলাম, কিন্তু সে মরেনি। এরপর কাব্যাই অধরাকে বুদ্ধি দিচ্ছে যে এই পরিশি সিনহাকে নিয়ে কিন্তু একটা দারুণ কেচ্ছা কাহিনী তৈরি হতে পারে, কারণ সেই পরিশি সিনহা যার সাথে একবার স্বস্তিক মুখার্জির বিয়ে ঠিক হয়েছিল, আর অ্যাক্সিডেন্টের ফলে তার বাবা মা তো মারা যান আর তার দৃষ্টিশক্তি হারিয়ে যায়। এরপরেই তাদের বিয়েটা হতো, কিন্তু হয়নি। এটা শুনে অধরা তখন একটু খুশি হয়, আর এটাকে হাতিয়ার করে তাদের বাঁচার একটা সুযোগ খুঁজে পায়। কাব্যা তখন অধরাকে একটা কাজ করতে বলছে। সে শুধু বলছে যে এতটুকুটাই প্রমাণ করতে হবে যে অধ্যায়ের সাথে পরিশির বিয়েটাই হয়নি, সিঁদুরদানের সময় বাড়িতে এই ঘটনাটা ঘটেছিল, আর ঠিক সেই সময় পরিশি পালিয়ে গিয়েছিল স্বস্তিক মুখার্জির কাছে পৌঁছানোর জন্য। আর এইভাবে একটা অবৈধ প্রেমের ঘটনা বানিয়ে পরিশিকে এমনভাবে বদনাম করে দিতে বলে যাতে মুখার্জি বাড়িও তার সাথে সাথে বদনাম হয়ে যায়।
আর বলছে যে বাকিটা আমি দেখে নেব, মানে কাব্যা বলছে। আর পরিশি আর স্বস্তিকের মাঝে যে একটা কুৎসিত সম্পর্ক আছে, যেটার জন্য গীতার সাথে পরিশির একটা সমস্যা সৃষ্টি হয় আর গীতার হাতে পরিশির শ্যুট হয়ে যায়। আর সেটা কি করে সম্ভব অধরা জিজ্ঞাসা করলে কাব্যা বলছে, সেটা আপনি ভাববেন না, ও বাড়িতে আমার পরিচিত লোক অনেক আছে, বলে ফোনটা কেটে দেয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটাও করতে ভুলবে না। আর এই পর্বটার বিস্তারিত দেখতে চাইলে অবশ্যই তোমাদেরকে স্টার জলসার পর্দাতেই চোখ রাখতে হবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।